নীরু বিছানায় এমনভাবে শুয়েছিল বাহু প্রসারিত করে, যেন ও ওর প্রিয়তমর কাছে নিজেকে উৎসর্গ করার জন্য বাসর বিছানায় অপেক্ষা করছে। ওর বুকগুলি যেন বুক নয়, শিকারকে প্রলুব্ধ করার জন্য অমৃতের পাত্র, যা দেখে শিকার সেই অতুলনীয় অমৃত পাত্রে অমৃত খুঁজে পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়বে এবং অজান্তেই সেই উপত্যকার গোলক ধাঁধায় চিরতরে হারিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আজ শুনছেন আপনারা আপনাদের অত্যন্ত পছন্দের প্রবাহিত জীবনের পরবর্তী অংশ। তাহলে চলুন আমরা গল্পটি শুনি। নীরু ওর তীক্ষ্ণ জিহ্বা, অপূর্ব ব্যক্তিত্বের কারণে অনন্য সৌন্দর্য থাকা সত্ত্বেও নিজেকে ভালোবাসার চোখ থেকে দূরে রাখা নীরু বুঝতে পারছিল না ওর সাথে কী হচ্ছে। বাসুর মুখের কথা মনে পড়লেই ওর অঙ্গ প্রত্যঙ্গ যেন ছলছল করে উঠত। বাসুর নিষ্পাপ মুখের আড়ালে তার ওই পুরুষতন্ত্রে আসক্ত হয়ে পড়েছিল এবং দিন রাত এক নজর বাসুকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠত। হঠাৎ এক নারীর সহজলভ্য নম্রতা ও চোখে ফুটে উঠল, ওর অঙ্গে যৌবনের মাধুর্য ভরে উঠল। ছুটি শেষ হওয়ার জন্য ও আর অপেক্ষা করতে পারল না। একদিন হঠাৎ বিকেল 5টার দিকে একটা পলিথিনে একটা কপি আর 2টো বই রেখে দিশার বাড়ি থেকে হাঁটা দিল। দিশা আর বাণী দুজনেই বাড়ির উঠোনে বসে গল্প করছিল। নীরুকে দেখেই দিশা খুশিতে উঠে নীরুকে সালাম করে, দিদি তুমি? হ্যাঁ দিশা, স্যার কি উপরে? স্যার শুনে দিশার মনে শমশেরের ছবি ভেসে উঠল। ঠোঁট গোল করে তেছড়া চোখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? নিচে দিকে এইভাবে দিশা তাকিয়ে থাকতে দেখে নীরু ওর মনের মধ্যে লুকিয়ে রাখা অনুভূতির কারণে কিছুটা ভয় পেয়ে গেল। না, শুধু কিছু জিজ্ঞেস করার ছিল। কোনো সমস্যা? দিশা তার ভুল বুঝতে পেরেছে। আরে না না দিদি, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, উপরেই হবে। বড় অদ্ভুত প্রকৃতির লোক, কদাচিৎ নিজের ঘরের বাইরে তাকান। আর বসো, আমি তোমাকে সিকাঞ্জি দিচ্ছি। বাণী ওর দিকে ঘুরঘুর করে তাকিয়েছিল, যেন সে ওর চোখের ছটফটানি চিনতে পেরেছে। আর একটা গেছে। কিছুক্ষণ বসে থাকার পর নীরু ওপরের দিকে উঠতে থাকে। বুক শক্ত হয়ে উঠল, হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। উপরে দরজা বন্ধ ছিল। নীরু বন্ধ জানালার চেরা দিয়ে ভিতরে উকি দিল, পিঠ সোজা করে বসে। বাসুজি কিছু পড়ছিল তখন। নীরু তার জামা কাপড় ঠিক করে দরজায় টোকা দিল। কে? নীরুর কানে বাসুর বিনীত কণ্ঠ বাজে। স্যার, আমি নীরু। কয়েক মুহূর্ত পর বাসুর মনে পড়ল যে তার নীরুর সাথে দেখা হয়েছে। কি প্রয়োজন দেবী? আমি একটু অধ্যয়ন করছিলাম। স্যার, আমাকে কিছু অঙ্ক করতে হবে। ওকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে তা নীরুর পছন্দ হয়নি। কিন্তু আমি তো মেয়েদের একা পড়াই না দেবী। কাউকে নিয়ে এসেছো? না স্যার, তবে একবার দরজাটা খুলুন, হতাশ গলায় বলল নীরু। 1 মিনিট, এই বলে বাসু বইটা একপাশে রেখে দরজার দিকে এলো। দরজা খুলে বাইরে দাঁড়িয়ে নীরুকে প্রবচন দিতে লাগলেন। দেবী, নারী চরিত্রের 16টি কলার মধ্যে একটি হলো তার বাবা, ভাই, নিজের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সাথে একা গমন করা উচিত নয়। চরিত্রটি একটি অত্যন্ত মূল্যবান এবং সূক্ষ্ম গুণ, যা সীমা অতিক্রম করে যে কোনো মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। একজন নারীর চরিত্র। নীরু বাসুকে মাঝপথে বাধা দিল। জানি স্যার, কিন্তু এই প্রশ্নগুলো বোঝাটা আমার জন্য খুব জরুরি ছিল, তাই। আমি প্রায়ই মেয়েদের ফিরিয়ে দেই, কিন্তু তুমি আমাকে কিছু অসামাজিক উপাদানের সাথে জড়িয়ে পড়া থেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলে।
সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ভিতরে আসো। এই বলে বাসু পিছিয়ে গেল। নীরু ভিতরে গিয়ে দরজা লাগাতে যাচ্ছিল, কিন্তু বাসু বলল, না না দেবী, দরজা খোলা রাখো, এমনকি পাল্লা দুটোই খোলো ভালো মতো। হ্যাঁ, এভাবে এসো। বাসুর কথা শুনে নীরু ঘামতে লাগলো। বিছানার কাছে এসে দাঁড়ালো। বসো। যেই নীরু বিছানায় বসতে শুরু করে, সাথে সাথে বাসু আবার ওকে থামিয়ে দিল। আমি বিছানায় বসছি, তুমি চেয়ারটা নিয়ে আসো প্লিজ। নীরু হতাশ মনে ঘরের কোণে রাখা চেয়ারটা তুলে নিয়ে বিছানার সাথে রেখে বসলো। একটা হালকা নীল বড় গলার কামিজ পরা নীরুর কাঁধে ওর ব্রার সাদা ফিতা ওর বুবসগুলোকে সামলাচ্ছিল। বড় গলার কারণে নীরুর মাতাল বুবসের মধ্যবর্তী উপত্যকাটা অনেক গভীর পর্যন্ত দেখা যাচ্ছিল। নীরু হয়তো ইচ্ছে করেই ওর ওড়নাটা একটু নিচে টেনে রেখেছে, যাতে ওকে দিওয়ানি করা বুদ্ধুর মনে প্রেমরসের স্ফুলিঙ্গ ছড়াতে পারে। এসো। কোনো প্রশ্ন? স্যার, এটা। নীরু যখন সামনের দিকে ঝুঁকে খাটের ওপর বইটা বাসুর সামনে রাখলো, তখন অসাবধানবশত বাসুর চোখ আটকে গেল ওর যৌবনের ফলের মধ্যে। বাসুর হঠাৎ হনুমানজির কথা মনে পড়ল। হায় রাম! বাসুর কাঁধ ঝাঁকিয়ে চোখ সরিয়ে নিল। কি হয়েছে স্যার? নীরু বাসুর মনের ঘূর্ণি বুঝতে পেরেছিল, কিন্তু ইচ্ছে করে অঙ্ক থেকে যায়। কিচ্ছু না, 1 মিনিট দাঁড়াও। বাসু তার প্রধান দেবতা হনুমানের দিকে তাকালো। তিনি তো চোখ বন্ধ করে রেখেছিলেন, কিন্তু কাছাকাছি রাখা শ্রীরামজি মৃদু মৃদু হাসছিলেন, যেন বলছেন, যথেষ্ট হয়েছে বৎস, তপস্যা সম্পূর্ণ হয়েছে, ওঠো, এগিয়ে যাও এবং ব্রহ্মচর্য ব্রতকে ত্যাগ করো। কিন্তু বাসু বোধহয় শ্রীরামের হাসির অর্থ বুঝতে পারেনি। বাসু সামলাতে চেষ্টা করলো, কিন্তু ওর ভরাট বুকের ভারে সে যেন অস্থির বোধ করছিল। না, এটা করো, তুমি শুধু উপরে এসো দেবী, এখান থেকে আমার অসহ্য বোধ করি। নীরু হালকা একটা দুষ্টু হেসে উপরে উঠে বসলো বাসুর সামনে উল্টোপাল্টাভাবে। স্তনগুলো তখনও সেভাবেই দেখা যাচ্ছিল, কিন্তু অন্য আর একটা ঘটনা ঘটে। নীরুর উরুতে লেগে থাকা সালোয়ার নীরুর উপর থেকে নিচ পর্যন্ত ভয়ঙ্কর দাঙ্গার থেকেও মাতাল হওয়ার প্রমাণ দিচ্ছিল। বিভ্রান্ত না হয়ে থাকতে পারলেন না বাসুশাস্ত্রী। তার পতন থেকে নিজেকে বাঁচানোর একমাত্র উপায় বের করল। এই প্রশ্ন আমি পারি না। কেন স্যার? আপনি তো গণিতের শিক্ষক, তাই না? নীরু কটাক্ষ করে বললেন। হ্যাঁ, কিন্তু সে এখন কিভাবে নীরুকে বলবে যে ওকে দেখে তার মন দুলতে শুরু করেছে? বাসুর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। কিন্তু কি স্যার? নীরু ওর থেকে বাসুর চোখ সরিয়ে নেওয়ার দেখে বুঝে গেল। কিছু না, আমি অন্য কখনো বুঝিয়ে দেব। আজ আমার শরীরটা ভালো নেই। বাসুর স্বাস্থ্য সত্যি প্রথমবারের মতো খারাপ হতে শুরু করেছে। নীরু সেখানেই বসে রইল আর দুষ্টুমি করে ও নরম আঙুলে বাসুর হাতটা ধরল। স্যার, আপনার শরীর থেকে তো তাপ বের হচ্ছে, আমি কি মাথাটা টিপে দেব? বাসু কিছুতেই বুঝতে পারছে না। না থাক, তুমি চলে গেলেই ঠিক হয়ে যাবে। তাহলে যাব স্যার? হ্যাঁ, তোমার যাওয়াটা উপযুক্ত হবে, তুমি চলেই যাও। বাসুর মাথা আর মন একে অপরকে সমর্থন করছিল না। নীরু মন খারাপ করে মুখ বানিয়ে উঠে পড়ল। হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। স্যার, আপনি আমাকে যোগ এবং আসন শেখানোর কথা দিয়েছিলেন। কখন? বাসু অর্ধেক খোলা মন নিয়ে নীরুর দিকে তাকিয়ে দেখল। আমরা যখন শহরে গিয়েছিলাম স্যার। সত্যি? আমি মনে করতে পারছি না। তাছাড়া রোজ একা একা আসা কি ঠিক হবে? হ্যাঁ স্যার, আপনি কথা দিয়েছিলেন। প্লিজ স্যার, আপনি তো বলেছেন পৃথিবীতে যোগের চেয়ে ভালো আর কিছু নেই। ঠিক আছে, কিন্তু কিন্তু কি স্যার, প্লিজ, আমি ইয়োগা শিখতে চাই, প্লিজ স্যার, প্লিজ। বাসুকে একটু নরম হতে দেখে নীরু হেসে ওর হাত ধরল। পৌরুষত্বের সামনে একটি সুন্দরী যুবতীর এমন সদয় প্ররোচনার কারণে ভয়ানকভাবে উপড়ে পড়ে
মেয়েটি ভোগ্য হতে চেয়েছিল। এখন সম্মান বাসুর হাতে, তার নিজেরও এবং নীরুরও। কিছুক্ষণ বিচার বিবেচনা করে মনে মনে সম্মানকে এক পাশে রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক আছে নীরু, কাল সকাল 4:30টায় চলে এসো। নীরু আনন্দে লাফিয়ে উঠল। ধন্যবাদ দিউ স্যার। আর আনন্দে লাফাতে লাফাতে সেখান থেকে চলে গেল। যারা আজ পর্যন্ত নিজেদেরকে ধরে রেখেছেন, না জানে কিভাবে তারা আজ একে অপরের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। আম্মু, আমাকে ভোর 4টায় উঠিয়ে দিও, আমাকে পড়তে যেতে হবে। নীরু হৃদয় বাদু ঝুলেছিল। আরে, আর সময় পাসনি? 4টে বাজে কোনো সময় হলো? বাসা থেকে বেরোনোর সময়? মা কাপড় শুকাতে শুকাতে দড়িতে রেখে বলে। ওই, এরপর স্যারের আর সময় নেই। দিনে স্যার আরও বাচ্চাদের পড়ায়, আর 5টার পর তো দিনই হয়ে যায়। টিউশনের জন্য কি কি বিষয়ে পড়তে যাবে তা বলেনি। আরে, এটা দিনের কথা নয় বেটি। গ্রামের সবাই জানে নতুন স্যারের মতো মানুষ কমই আছে। আজ পর্যন্ত কেউ তাকে চোখ তুলে তাকাতে দেখেনি। আমি শুধু বলছিলাম, এত সকালে তার কষ্ট হবে না? এই সময়টা সে নিজেই দিয়েছে মা, তুমি চিন্তা করছো কেন? এই বলে নীরু ওর ঘরে চলে গেল। বাসু ওর মন ও মগজকে পুরোপুরি গ্রাস করেছে। 4:30 নীরু দিশার বাড়ির সামনে। বাড়ির প্রধান দরজা ভিতর থেকে বন্ধ। নীরু আওয়াজ তুলতেই বাণী হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। কে? আমি নীরু, দরজা খুলো বাণী। কি হয়েছে দিদি, এত সকালে? দরজা খুলতেই অবাক হয়ে জিজ্ঞেস করলো বাণী। ওই বাণী, আমি যোগ শিখতে শুরু করেছি স্যারের কাছ থেকে। তারপরও একটু দ্বিধা করে বলল, তুইও শেখ, খুব উপকারী। ঠিক আছে দিদি, দিদিকে বলে আসি। সঙ্গে সঙ্গে বাণী রাজি হয়ে গেল। নীরুর ইচ্ছায় যেন জল ঢেলে দিল। ও তো এমনিতেই বলেছিল, ও বুঝতে পারেনি যে বাণী রাজি হবে। এখন নাও, খোলাখুলিভাবে বাসুর গায়ে স্ট্রিং লাগাতে পারবে না, ও বাসুকে হৃদয়ের কথা খোলাখুলি বলতে পারবে। কতটা প্রস্তুত হয়ে এসেছিল ও। পাতলা একটা লোয়ার আর একটা টাইট টি শার্ট পরে এসেছে। টি শার্ট ওর মনমোহন পাগল করা ফিগারের আঁটুসাঁটু ভাব লেগে আছে, যার কারণে ওর অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ প্রকট হয়ে ফুটে উঠেছে। লোয়ারটাও ওর শরীরের সাথে লেগেছিল হাঁটুর উপরে, জনির একটু নিচে উড়ুগুলো একে অপরের সাথে লেগেছিল, আর মখমলের কাপড়ের উপর থেকে ফুটে উঠেছে এক অদ্ভুত নেশা তৈরি করছিল। আসলে নীরুর রূপে মেনকা, বাসুর রূপী বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন সব কিছু বেকার হয়ে যাবে। নীরু মনে মনে একটা মধুর অনুভূতি নিয়ে সিঁড়ি বেয়ে উঠল। শরীরে একটা অদ্ভুত আঁটুসাঁটু ভাব, যা নীরুর অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ একটা আনন্দের শোভা দিচ্ছিল। গ্রামের প্রতিটি ছেলে বলতো, নীরু না জানে কোন মাটির তৈরি, যে কোনো মানুষ বা হৃদয় ওকে টাচ করে না। কিন্তু আজ এই মাটি ভরে গেছে বাসুর বিশেষ কায়দায়, কোমল স্বভাবের পুরুষালী শক্তির মুকুটে। বাসুর পৃথিবীর সবার থেকে আলাদা চরিত্র দেখে না জানে কিভাবে কামদেব ওর উপর প্রেমের বাণ চালিয়ে দিয়েছে, যে ওর সব সীমা ছাড়িয়ে কৃষ্ণের মীরার মতো সেই ব্যক্তির প্রতি আসক্ত হয়ে পড়েছে। গত 15 দিন অতি কষ্টে কাটিয়েছে। চেয়েছিল বাসুর সাথে একাকিত্ব। আজ ওর ইচ্ছা পূরণ হতে চলেছিল, আর বাণী সেটার উপর তুষারপাত করে দিয়েছে। ও উপরে উঠতে উঠতেই সেই অনন্য পুতুলের মতো সুন্দর বাণী ছুটে এলো উপরে। বাণীর যৌবন দিন দিন জুঁই ফুলের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। ওর প্রফুল্ল স্বভাবের পাশাপাশি ওর শরীর থেকে প্রতিনিয়ত নির্গত সন্মোহনী নেশার গন্ধ সবাইকে একই কথা বলতে বাধ্য করে, হায়, ওর রূপ আর যৌবন সম্পর্কে আমার আর বলার কি আছে। উচ্ছ্বাস আর হৃদয় থেকে বেরিয়ে গেছে, এবং ওর সমস্ত হৃদয় দিয়ে বাড়িতে লাফিয়ে লাফিয়ে ছুটির দিনগুলো উপভোগ করছিল আর দিচ্ছিল ওর সংস্পর্শে আসা প্রতিটি ব্যক্তির হৃদয়ে অদ্ভুত শীতলতা। বাণী ওর নাইট স্যুট পরে
উপরে চলে এসেছে। নীরু দরজায় দাঁড়িয়ে কিছু ভাবছিল। বানি এসে ওর নরম হাত দিয়ে ওর কবজিটা ধরে বলল, দিদি, আমার জন্য অপেক্ষা করছো? দরজায় টোকা দাও। নীরু বানিকে অনুরোধ করলো। তড়িঘড়ি করে দরজায় টোকা দিল বানি। ওখানেই দাঁড়াও, বাইরে, আমি সেখানেই আসছি। আজ রাতে বাসু ঠিকমতো ঘুমোতেও পারেনি। মেয়েদের প্রতি তার কোনো আসক্তি ছিল না, কিন্তু আজ প্রথমবার কোনো মেয়েকে যোগা শেখানোর কথায় তার বদহজম শুরু হয়ে গেছে। অন্য কেউ হলে হয়তো নীরুকে ভিতরে ডেকে বিছানায় নিয়েই সব আসন শিখিয়ে দিত, কিন্তু বাসু ছিল বাসু। বাসু দুটো মাদুর নিয়ে বেরিয়ে এলো, আর একটার বদলে দুটো মেয়ে দেখে অবাক হয়ে বলল, বানি, তুমি? হ্যাঁ স্যার, আমিও যোগ শিখব। বানি সাঁ করে কথা বলে, চলো, একের চেয়ে দুই ভালো। বাসু একটা লম্বা শ্বাস নিয়ে ম্যাটগুলো সামনাসামনি বিছিয়ে দিল বাইরে বারান্দায়। বাসু নিজে একটা মাদুরে বসে দুজনকে তার সামনে অন্য মাদুরে বসতে অনুরোধ করলো। বসো। কে জানে কেন আজ ওদের কাউকে দেবী বলে ডাকেনি। নীরুর মনের অশান্তির সম্পর্কে অজ্ঞ বানি বেপরোয়াভাবে মাদুরে বসে উৎসুক চোখে বাসুকে দেখতে লাগলো। বাণীর আগুনের মতো অঙ্গের মহিমান্বিত কোলক ধাঁধার অগোছালো পেশাকে যে কাউকে নিজের দিকে টেনে নিতে পারত। ও মাথা থেকে পা পর্যন্ত উপচে পড়া যৌবনের দেবীর মতো বাসুর দিকে কোমর সোজা করে বুক প্রসারিত করে মাদুরের উপর বসেছিল। যোগের জন্য বিশেষ ওর বুকের সাথে আটকে থাকা টি শার্ট ছিঁড়ে ফেলতে মরিয়া। উফ, এত টাইট, এত সেক্সি। নীরু তার টি শার্টটা টেনে নামায়। আগে থেকেই দমবন্ধ বোধ করতে থাকা যৌবনের ভর উছলে ওঠে এবং লাফ দিয়ে শার্টটি পিছনে টেনে নিয়ে যায়, প্রতিরোধ প্রকাশ করে। নীরুর মসৃণ পেট টি শার্ট উপরে উঠে যাওয়ায় উন্মুক্ত হয়ে পড়ল। এত সুন্দর নাভি দেখেও যদি বাসুর সোনা না সাড়া দেয়, সবার আগে আপনারা আমার মতো আসন নিয়ে বসুন। আজকের জন্য এটাই প্রাপ্ত হন। আমরা ধীরে ধীরে যোগচক্রের ঊর্ধ্বগতি বাড়াবো। প্রায় 15 মিনিট। কুমারী কুঁড়িগুলির কোমল বদনকে মোচড়া মোচড়ি শিখিয়ে বাসু নিজের আসন থেকে উঠে গেল। সে এমন কিছু করেনি যা নীরুকে আশার আলো দেবে। বাসু বলতেই বানি নেমে চলে গেল। নীরু কিছু কদম বানির সাথে বাড়িয়ে আবার পিছনে ফিরে, স্যার। বড় দেবী। বাসু আবার দেবী চালু করেছে। ওই, কিছু না স্যার। নীরু আর বলতে পারল না। না, কিছু না। বাসুর মনের সামান্যতম কৌতূহল না দেখে নীরুর মন খারাপ হয়ে গেল। স্যার। হ্যাঁ। বাসু রুমে ঢুকে আবার উত্তর দিল, আমার পেট ব্যথা করছে খুব। নীরু একটা অজুহাত দিল। আপনি কি মলত্যাগ ইত্যাদি থেকে নিবৃত্ত হতে চান? বাসুর মুখে শঙ্কার ছাপ ফুটে উঠল। আর না তো কি। নীরু কাঁপতে কাঁপতে বলল, মনে হচ্ছে তুমি উল্টো পাল্টা করতে গিয়ে পেটে বেশি চাপ দিয়েছ। একটু দাঁড়াও, আমি তোমাকে একটা বিশেষ চা দিচ্ছি। অস্মিক ভস্যকারী। বাসু নীরুকে ভিতরে আসতে ইশারা করল, কিন্তু নীরু অন্য কিছুর জন্য তৃষ্ণার্ত ছিল। ওর রোগটি ছিল প্রেমের রোগ, যা ভেষজগুলি ছিল না। কিন্তু বাসুর করুণা দৃষ্টির জন্য পাগল। ঠিক আছে, চলো, কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো। ঠিক আছে স্যার, বলে রুমের ভিতর গেল। যদি পীড়া অধিক তো খুব বেশি হয়, শুয়ে পড়ো। নীরু বিছানায় শুয়ে পড়ল দুহাত পিছনে নিয়ে। ওফ, কি শিন! টান টান হয়ে খাড়া হয়ে উঠে আছে বল। নীরুর ফর্সা নরম পেট নাভি থেকে উপর পর্যন্ত আভাস। নীরু চোখ বন্ধ করে কল্পনায় ডুবে গেল যে বাসুজি নিশ্চয়ই ওর শরীর দেখে পাগল হয়ে গেছেন, কিন্তু বাসু নিশ্চিন্ত মনে চা বানাচ্ছিল তার প্রেম পূজারীর জন্য। অস্মিক ভস্যকারী চা বানিয়ে
রুমে ঢোকার সাথে সাথে নীরুর অবস্থা দেখে কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে। চা পড়তে পড়তে বাঁচে। আর কিছু মুহূর্তের জন্য বাসু ওই অপূর্ব সুন্দর প্রতিমাকে দেখতে থাকে। নীরু বিছানায় এমনভাবে শুয়েছিল, বাহু প্রসারিত করে, যেন ওর প্রিয়তমার কাছে নিজেকে উৎসর্গ করা। বাসুর বিছানায় অপেক্ষা করছে। ওর বুকগুলি যেন বুক নয়, শিকারকে প্রলুব্ধ করার জন্য অমৃতের পাত্র, যা দেখে শিকার সেই অতুলনীয় অমৃত পাত্রে অমৃত খুঁজে পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং অজান্তেই সেই উপত্যকার গোলক ধাঁধায় চিরতরে হারিয়ে যাবে। বাসু ব্রহ্মচারী বলেই এখনও নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। অন্য কেউ থাকলে অপেক্ষাও করতো না, অনুমতিও নিত না, আর নীরু নারী হয়ে যেত কন্যা থেকে। নীরু এখনও কি ব্যথা করছে? নীরু চোখ খুলল না। একটা গভীর নিঃশ্বাস ফেলে বাসুর ব্রহ্মচর্যকে বিঘ্নিত করার চেষ্টা করে। ওর বুকের মধ্যে একটা অদ্ভুত নড়াচড়া তৈরি করে। হ্যাঁ স্যার, নাও চা খাও, সব ঠিক হয়ে যাবে। বাসু একবার নীরুর মনমোহন শরীর আর একবার ওর ইষ্টদেবের কথা স্মরণ করছিল। স্যার, আমি উঠতেও যাচ্ছি না, কি করব? নীরু একটা মাদক কামার্ত শ্বাস ফেলে বলল। এখনো পর্যন্ত যৌবন সুখ সম্পর্কে অজ্ঞ বাসু ওর প্রেম পূজারিণীর আমন্ত্রণপূর্ণ অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকা মেয়েটিকে নিয়ে কি করবে বুঝতে পারে না। হ্যাঁ, ব্যথা তো ছিল, কিন্তু পেটে না, অন্য কোনো জায়গায়। চা 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 তো খেতে হবে, তোতলাতে থাকলো বাসু। নাভির নিচে ঢালু পথ দেখে বাসুর যৌবন জীবনের প্রথম পিছলে গেল। না হলে ব্যথা কমবে কি করে? নীরু কিছু বলল না, চুপচাপ পেটের ব্যথা নাটক করতে থাকে। বাসু আবার হনুমানজিকে দেখে। হনুমানজি ওর প্রতি ক্রুদ্ধ হয়ে দেখা দিল। বাসুর মনে হলো যেন ভগবান তার মনের সংশয় অনুভব করেছেন। তিনি তার হাতে রাখা পাহাড়টিকে তার ওপর ফেলে দিতে চলেছেন। হে প্রভু, আমি কি করব? বাসুর এক চোখ তার ইষ্টদেবের দিকে, আর অন্য চোখ এদিক ওদিক করে উঁকি দিচ্ছিল অপূর্ব সৌন্দর্যের দিকে, যা তাকে জোয়ান করে তুলেছিল। বলা হয় আবশ্যিকতায় আবিষ্কারের জননী। বাসু তার ছোট মন্দিরে গেল। হনুমানজির মূর্তির সামনে আরেকটি মূর্তি রাখল। জয় শ্রীকৃষ্ণ। নীরুর দিকে হাঁটতে হাঁটতে বাসু আবার ফিরে তাকায়। শ্রীকৃষ্ণজি মৃদু হাসছিলেন, যেন বলছিলেন, বাসু, তুই কাজ কর, ফল সম্পর্কে চিন্তা করবি না। এইবার বাসু মনোমোহিনী রূপে নয়নাভিরামকে বিছানায় শুয়ে থাকতে দেখেই একটা ঝাঁকুনি খায়। প্রেমাবেগের মেয়ে মানুষ পুরুষদের কখনো ছাড়ে না, নিজের কিছু দেখিয়ে সব কিছু ছিনিয়ে নেয়। নীরু, এই স্যার, আমি উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার একটা মলম আছে, পীড়া উপশমকারী, মেসেজ করে দেব আমি? বাসুর যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল এই ছোট্ট কথাটা বলতেই। নীরু আরও একবার বলতে চাইল, কিন্তু ওর মুখ থেকে অন্য কথা বেরিয়ে এলো। হ্যাঁ, আরও এটাই তো চেয়েছিল। আমি কি করব নীরু, ভালো হয়ে যাবে। বাসু বিশ্বামিত্র তপস্যার লাঙ্গটি নিক্ষেপ করতে তৎপর হয়ে উঠল। নীরু চোখ বন্ধ করে বসে রইল। দ্বিধা আর জড়তা লুকানোর জন্য বলল, করুন স্যার। নীরু শুয়ে থাকা গজব শরীর দেখে বাসু পাগল হয়ে গেল। সত্যি করে দিব মালিশ? নীরু মনে হলো ওর টি শার্ট খুলে ফেলে বাসুকে বলে, তুই কতদিন ধরে মেসেজের জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু ও শুধু চিন্তাই করতে পারে, সত্যি সত্যি তা করার সাহস তো আর সব মেয়েদের থাকে না, তাও আবার কুমারী মেয়ের মধ্যে। এতক্ষণে বাসুর অবস্থা কাইল হয়ে পড়েছিল। সে অনুমতি না নিয়েই আলমারি থেকে না জানি কোন মার্চের শিশিটা তুলে নিয়ে বিছানায় গিয়ে নীরুর পেটের কাছে যেয়ে বসল। নিজের কোমর টান টান করে নীরুর খালি পেটে আদর করার জন্য ব্যাকুল হয়ে উঠল।